এটা কিসের শব্দ? বিনা সোচে সমঝে কোনো কাজ করতে যাবেন না। এখান থেকে পালা বাবুজি, নইলে জিন তোকে শেষ করে দিবে। মাঝে মাঝে ভুলোর দাঁতে শান দিয়ে দিই। মিডনাইট স্পেশালে এইবারে নিবেদন অনিশ দেবের লেখা পাশবিক। নিজে তো শুনছেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। এই জাতীয় দৃশ্যের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। মনসুখ ভাটিয়ার আমন্ত্রণ পেয়ে এসছি, সুতরাং তার দেখা পাওয়াটাই প্রত্যাশিত। কিন্তু ভাবিনি একটা প্রকাণ্ড হিংস্র জন্তু নিয়ে ভাটিয়া সাহেব এইরকম বিচিত্রভাবে ব্যস্ত থাকবেন। আর ব্যস্ত থাকার জন্যই আমাকে প্রথমটা তিনি খেয়াল করেননি। হাঁটু গেড়ে বসে একটা বড় মাপের লোহার ফাইল নিয়ে একান্ত মনোযোগে ঘষে চলেছেন জন্তুটা ঝকঝকে ধারালো দাঁতগুলো। বাছুরের আকৃতির লোমশ কালো প্রাণীটা অদ্ভুতভাবে দাঁত খিচিয়ে পাথরের মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। দুসারি নিকষ দাঁত যেন সাদা করাতের ফলা, দাঁতের ফাঁক দিয়ে ঝরে পড়ছে আঠালো লালা। আর শোনা যাচ্ছে একটা চাপা গূঢ় গোঙানি। মনসুখ ভাটিয়া কিন্তু অত্যন্ত নির্বিকার মুখে নিজের কাজ করে চলেছেন, যেন কোনো ছোট্ট ছেলেকে ভোরবেলায় দাঁত মাজিয়ে দিচ্ছেন ব্রুশ দিয়ে। অচেনা আগন্তুককে দেখে চাপা গূঢ় গোঙানি পরিণত হলো সাবধানী গর্জনে। এবং তখনই মনসুখ আমার উপস্থিতি টের পেলেন। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখেই ফাইল রেখে ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন। বললেন, আরে আসুন ম্যানেজার বাবু, গরিব খানায় পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। প্রাণীটার মুখের চেহারা এখন স্বাভাবিক হতেই সেটা কুকুর বলে চিনতে পারলাম। তবে আকার ও প্রকার দেখে কুকুরের বদলে বাঘের কথাটাই আগে মনে পড়ে। লাল জিভটা বার হয়ে আছে দাঁতের ফাঁক দিয়ে, তা থেকে ঘাম ঝরছে। ভাটিয়া সাহেব কুকুরের পাশেই একটা চেয়ারে বসলেন। তার ডান হাতটা ঘোরাফেরা করতে লাগলো ওটা লোমশ কালো পিঠে। ভাটিয়া সাহেবের গায়ের যা রং, তাতে কুকুরের পিঠে রাখা তার ডান হাতটা যেন সরাসরি অদৃশ্য হয়ে গেছে। এই প্রবল শীতেও পরনে শুধুমাত্র ধূপদুরস্ত পাজামা ও পাঞ্জাবি। গা থেকে ফুরফুর করে বিদেশি সুবাস ভেসে আসছে। গলায় মোটা শোনাচ্ছে আর একটা রং বেরঙি পুঁতির মালা। মালার লকেটটা হলো বহুদিন ধরে শুকিয়ে রাখা একটা কালচে নখ, মানুষের নখ। আমি তার মুখোমুখি একটা চেয়ারে বসলাম। মনসুখ ভাটিয়ার গরিবখানায় কোনো আয়োজনেরই কমতি নেই। সামনে টেবিলে হুইস্কির খোলা বোতলও পেলাম। গ্লাসে পানীয়ের পরিমাণ প্রায় আধা আধি। ঘরের দেওয়াল আধুনিক পদ্ধতিতে ডিস্টেম্পার করা। দরজা জানলায় রঙিন কাপড়ের পর্দা। মাথার উপর ঝুলছে অপ্রয়োজনীয় ঝাল লণ্ঠন। অপ্রয়োজনীয় কারণ 50x50 ঘরে আরও অন্তত গোটা তিনেক উজ্জ্বল আলো জ্বলছে। ঘরের মজাক করা চকচকে মেঝে সেই আলোর 50 ভাগ ফিরিয়ে দিচ্ছে প্রতিফলনের মাধ্যমে। তা ম্যানেজার বাবু, নয়া জায়গা কেমন লাগছে আপনার? মনসুখ ভাটিয়ার এই প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র কয়েক সপ্তাহ হলো আমি স্থানীয় কালিয়ারি অফিসের
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে এসেছি। এর মধ্যে জানতে পেরেছি মনসুখ ভাটিয়া হলেন কয়লার চোরা কারবারিদের চাই, এবং শেষতম কারণ আজ রাতে তিনি আমাকে বাড়িতে ডেকে পাঠিয়েছেন। উদ্দেশ্য এখনো জানি না, তবে শীঘ্রই হয়তো জানতে পারবো। মুখে কৃত্রিম হাসিটা ফুটিয়ে বলে উঠলাম, জায়গা তো ভালো লেগেছে, তবে কাজের চাপ খুব বেশি। ভাটিয়া সাহেব হাসলেন। সে হাসিতে কোনো শব্দ নেই, শুধু দাঁতের ঝিলিক আর রোগা কালো শরীরের ঝাঁকুনি। অবশেষে একসময় নিস্তব্ধ হাসি থামিয়ে বললেন, কাজের চাপ তো আপনি খুদ জোর করে ঘাড়ে নিচ্ছেন, নিজেও পরেশান হচ্ছেন, হাজারো কারবারিকেও পরেশান করছেন। বক্তব্যের অর্থ অত্যন্ত স্পষ্ট, আর তার সঙ্গে হুমকিরও কি সামান্য ইশারা নেই? মোটামুটিভাবে আমার কাজ হলো খনি থেকে তোলা কয়লা দিনের শেষে ওজন করে ট্র্যাকে চাপিয়ে বিভিন্ন গোডাউনে চালান দেওয়া। আমার মতো আরও অনেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একই কাজে নিযুক্ত রয়েছেন। প্রথম দিন কাজ বুঝে নেওয়ার পর একজন ব্যাচেলার এম নরেন্দ্র সাহা আমার খুব অন্তরঙ্গ বন্ধু হয়ে পড়েছিল। তারপর 3-4 দিনের মধ্যেই সে যেন আমার বন্ধু হয়ে গেল। একদিন সন্ধ্যের পর সে আমাকে প্রায় জোর করে টেনে নিয়ে গেছিল এক দেহাতি ভাটিয়াখানায়। আমাকে অনেক পীড়াপিড়ি করে ব্যর্থ হয়ে অবশেষে তুলে নিয়েছিল দেশি মদের বোতল আর ভাঁড়। চুমুক লাগাতে লাগাতে নরেন্দ্র সাহা অনেক কথাই বলেছে। মিস্টার রায়, আপনি এখানে নতুন লোক, একটু সামলে থাকবেন। অবাক হয়ে প্রশ্ন করেছি, কেন? এই কলিয়ারি কি অন্য কলিয়ারির চেয়ে ভয়ঙ্কর কিছু? খোলা খোলা দুটো শ্যামবর্ণ হাত নিজের হাঁটুর ওপর রেখেছেন নরেন সাহা। লক্ষ্য করলাম তার ডান হাতে পাশাপাশি 3টি আংটি, রূপোয় বাঁধানো, পলা, গোমেদ এবং নীলা। বুঝলাম বয়সের কোটা 40 পেরালেও নরেন সাহা ঘোর জ্যোতিষ ভক্ত। মুখের ওপর একবার হাত বুলিয়ে সে জবাব দিল, হ্যাঁ, বিপজ্জনক, কারণ অন্য কলিয়ারিতে তো আর মনসুখ ভাটিয়া নেই। এরপর বাড়ি ফেরার পথে আরও শুনলাম চোরাপথে কিভাবে কয়লা লোপাট হয়, কারা সেই চোরা ব্যবসার নায়ক। সবাই তাদের চেনেন, কিন্তু কিছু বলতে সাহস পায় না। কেন পুলিশ কোনো স্টেপ নেয় না? কে কে পুলিশ? পুলিশ? আরে ভায়া, নেহাত কিছু লোককে উর্দি পরিয়ে চাকরি দিতে হবে, তাই দেওয়া। ও বেচারিরা এসব ঝামেলায় মাথা গলালে মাথাটাই লোপাট হয়ে যাবে, বুঝলেন? শীতের হাওয়া ছুঁচের মতো এসে পিচ্ছে গায়ে। দূরে ছড়িয়ে ছিটিয়ে চোখে পড়ছে কিছু আলোর শিখা। হাইডেল পাওয়ার স্টেশনে বিজলি এখনো সব রাস্তাঘাটে জাঁকিয়ে বসতে পারেনি। চাঁদের আলোয় পাথরের টুকরো ছড়ানো মেঠো পথ ধরে আমি আর নরেন সাহা এগিয়ে চলেছি কোয়ার্টারের দিকে। রাস্তার এদিকে এবড়ো খেবড়ো পাথরের ঢিপি, আর কোথাও কোথাও শাল, সিঁড়ি, শিশু গাছের হালকা জটলা। এদিকে কিছুটা এগিয়ে খোলা জায়গায় ওপেন কাস্ট মাইনিং চলছে। ঘন ঘন বোম্বিং করা হয় বলে শুনেছি। নরেন সাহা তার একটা ভারী হাত আমার কাঁধে রাখল, বলল, মনসুখ ভাটিয়া এ অঞ্চলে এসেছে মাত্র বছর 5, তার মধ্যে গাড়ি বাড়ি সব হাঁকিয়ে বসে আছে।
গত 5 বছরে ও যা করেছে, পুরনো ঘাঘু কারবারিরা 20 বছরেও তা পারেনি। এখন চোরা কারবারের সিংহভাগটাই বলতে গেলে ওর হাতের মুঠোয়। সব কটা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরা সবাই ভাটিয়ার কাছ থেকে ঘুষ খায়। কারণ ঘুষ না খেলে জান খোয়াতে হবে। তবে তবে এ শর্মা এখনো মাথা নোয়ায়নি। না, নিজের বুকে আঙুল ঠুকল নরেন সাহা। ঠিক সেই মুহূর্তেই এক রক্তহীন করা চিৎকার শীতের বাতাস কাঁপিয়ে দিল। প্রত্যেকটি পাথরের স্তূপ সেই চিৎকারে প্রতিধ্বনি তুলে তাকে আরো ছমছমে করে তুলল। আকাশে বাতাসে এমনকি গাছের পাতায় পর্যন্ত ওই হিংস্র চিৎকার যেন থরথর করে কাঁপছে। দুজনে থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু সে এক মুহূর্ত পরক্ষণেই নরেন সাহা আমার হাত ধরে টান মারল প্রচণ্ড ঝাটকায়। মিস্টার রায়, শিগগির মিস্টার রায়, শিগগির কোয়ার্টারে চলুন। আমরা ছুটতে শুরু করলাম অন্ধের মতো। অচেনা জায়গা, এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে ছুটতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু গতি কম করার উপায় নেই। নরেন সাহা তার স্থূলকায় শরীর নিয়ে প্রাণপণে ছুটে চলেছে। আমাদের ঘন নিঃশ্বাসের ফোঁস ফোঁস শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ছুটন্ত অবস্থায় সেই চিৎকার দ্বিতীয়বার শুনতে পেলাম, যেন কোনো অপার্থিব আত্মা মুক্তি চাইছে নরকের বন্দিশালা থেকে। দূরে কোয়ার্টারের টিমটিমে জ্বলন্ত বাতি নজরে পড়ল। পা ক্রমে ভারী হয়ে আসছে। নরেন সাহা কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু ছুটে আসছে সেও সমান তালে। প্রথমেই নরেন সাহার কোয়ার্টার, ফলে তার দরজায় এসে দুজনে হুমড়ি খেয়ে পড়লাম। কাঁপা হাতে দরজা খুলল নরেন সাহা। তারপর দুজনে ভেতরে ঢুকে দরজায় খিল লেটে দিলাম। আমরা বিছানার উপর বসে কাঁপতে লাগলাম। অনেকক্ষণ পর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলে নরেন সাহা বলল, খুব খুব কপাল জোরে বেঁচে গেছি মিস্টার রায়। ওটা 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 কিসের চিৎকার? মনসুখ ভাটিয়ার কুকুর। তবে লোকমুখে তার কীর্তিকলাপ যা শুনি, তাতে কালো নেকড়ে বললেও ভুল হয় না। কুকুরটা নাকি রাত বিরেতে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। সাঁওতাল কামিনদের ধারণা ওটা নাকি অপদেবতা। ওটা চলাফেরা কেউ টের পায় না, শুধু মাঝে মাঝে শোনা যায় ওই রক্তহীন করা চিৎকার। এক কাজ করুন, আপনি আজকের রাতটা আমার কোয়ার্টারে থেকে যান, কেমন? যুক্তিসঙ্গত ভেবেই নরেন সাহার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সে রাতে আরো অনেক খবর জানতে পেরেছি নরেন সাহার কাছ থেকে। খনি থেকে তোলা কয়লা ওজন হয়ে চালান যাবার পথেই নাকি চুরিটা বেশি হয়। কখনো কখনো খালি ট্রাক ওজন করবার সময় চোরা কারবারিদের টাকা খাওয়া কুলিন কামিং ম্যানেজার ট্রাকের উপর বড় বড় পাথরের চাই চাপিয়ে ওজন নেয়। পরে ওই ওজনের কয়লা সরিয়ে ফেলা হয় ট্রাক থেকে। নরেন সাহা বহুবার আমন্ত্রিত হয়েছে মনসুখ ভাটিয়ার কাছ থেকে, কারণ সে কঠোর চোখে নজর রেখেছে ওজনদারির সময়। কোনো গোলমাল বা বেচাল দেখলেই রিপোর্ট করে অফিসে এবং সোচারে নিজের সততা ও সাফল্যর কথা জাহির করে বেড়ায়। ভাটিয়া সাহেবের আমন্ত্রণে নির্ভয়ে সাড়া দিয়েছেন নরেন সাহা, কিন্তু তার অন্যায় প্রস্তাবে কখনো রাজি হয়নি। সেই কারণেই গত 5 বছর ধরে তার প্রমোশন বন্ধ হয়ে আছে।
ভাটিয়া সাহেব ওপরওয়ালাদের মহলে কলকাঠি নেড়ে রেখেছেন, তবুও সে হার স্বীকার করেনি। ঘরের আলো জ্বেলেই আমরা কথাবার্তা বলছিলাম। রাত প্রায় 11টা হলেও আমাদের কারো চোখেই ঘুম নামেনি। আমি স্তব্ধ বিস্ময়ে কলিয়ারির রোমাঞ্চকর কাহিনী শুনছি, আর মনে মনে নরেন সাহার তারিফ করছি। সাহস আছে বটে লোকটার। ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম নিজের আদর্শ বজায় রাখার মতো মনের জোর যেন আমার থাকে। এমন সময় হঠাৎ আলো নেমে গেল। বুঝলাম লোডশেডিং এই দুর্জেলাতেও তার রাজত্ব বিস্তার করে ফেলেছে। পরিবেশের জমার নিস্তব্ধতা নতুন করে আবার অনুভব করলাম। অন্ধকারের মধ্যেই নরেন সাহা বলে উঠল, অদ্ভুত ঘটনা তো প্রচুর ঘটে মিস্টার রায়। জানেন, দিন 15 আগে একজন মাইনিং ইঞ্জিনিয়ার উধাও হয়ে গেছে, আপনি জানতেন না। আর মাস 2 আগে রোপওয়ে ছিঁড়ে পড়ে একজন চিফ অ্যাকাউন্টেন্ট মারা যায়। এইখানে রোপওয়েতে করে কয়লা আনা নেওয়া করা হয়। মাথার উপর দিয়ে রোপওয়ে চলে। লোহার ক্যারেজগুলো খনি থেকে তোলা কয়লা বয়ে নিয়ে আসে ডাম্পিং গ্রাউন্ডে, আবার ফেরার সময় নিয়ে আসে বালি। কয়লার খনির যেই সব পিট বা টানেল থেকে কয়লা বের করে নেওয়া হয়ে গেছে, সেই বালি দিয়ে ওই সব পিটগুলো ভর্তি করে দেওয়া হয়, যাতে খনির ছাদ ধসে না পড়ে। রোপের ক্যারেজ ছিঁড়ে পড়াটা বেশ অস্বাভাবিকর ঘটনা। তবে অস্বাভাবিকর ঘটনাকেই তো দুর্ঘটনা বলে। নরেন সাহা গম্ভীর গলায় বলল, যদিও কোনো প্রমাণ আমার হাতে নেই, তবু বলবো এই ঘটনাগুলোর পেছনে মানুষের হাত আছে। কিছুক্ষণ চুপ করে থেকে নরেন সাহা আবার বলল, যদি সৎ পথে থেকে চলেন তাহলে মনসুখ ভাটিয়ার নেমন্তন্ন আপনিও পাবেন। তারপর যা ভালো বুঝবেন তাই করবেন। হঠাৎই অন্ধকারে একটা খসখস শব্দ কানে এলো। নরেন সাহার কোয়ার্টারকে ঘিরে শব্দটা যেন অত্যন্ত ধৈর্যশীলভাবে উড়পাক খাচ্ছে। আমি ফিস ফিস করে বললাম, এটা কিসের শব্দ? জানি না, তবে রোজ রাতে শব্দটা আমি শুনতে পাই, সারা রাত ধরে। আর এটুকু জানি, এখন যদি আমি বাইরে বেরোই তাহলে আর ফিরে আসবো না। পরের দিন লোকে বলবে এম নরেন সাহা উধাও হয়ে গেছে। একটা থমথমে ভাব আমাদের ঘিরে ধরল। খসখস শব্দটা হয়ে চলেছে ক্রমাগত। আমি পরিস্থিতি হালকা করবার জন্য বলে উঠলাম, আপনি উধাও হবেন না। আপনার হাতে পলা, গোমেদার নীলা আপনাকে রক্ষা করবে। এ কথায় আমরা দুজনেই অন্ধকারে হেসে উঠেছি। এটা ভালো বলেছেন। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কালো কুকুরটার চাপা গর্জনে বাস্তবে ফিরে এলাম। নরেন সাহার কথা মতো নেমন্তন্ন আমি পেয়েছি। তার উদ্দেশ্যটাও ক্রমে ক্রমে স্পষ্ট হচ্ছে। গলার স্বরকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বললাম, মিস্টার ভাটিয়া, নিজের পরেশানি তো বুঝতে পারছি, কিন্তু তাতে হাজার কারবারি কিভাবে পরেশান হচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ নীরবতা। বোতলের তরল হুইস্কি নেবে এলো গ্লাসে। গ্লাস পূর্ণ হলো এবং মনসুখ ভাটিয়ার তৃষ্ণার্ত ঠোঁট তাকে এক চুমুকে নিঃশেষ করল। তোবড়ানো কালো মুখ, মাথায় ছাঁকড়া চুল, চোখ সাপতের মতন চঞ্চল।
কুকুরের পিঠ থেকে হাতটা তুলে গলার লকেটে শুকনো নখটায় হাত দিল। সেটাকে নাড়াচাড়া করতে লাগলো, আর নজর আমার চোখে স্থির। প্রথমটায় আমি অস্বস্তি বোধ করেছি, তারপর অনুভব করেছি শরীরটা যেন অবশ, অসাড় হয়ে এসছে। আমি কি সম্মোহিত হয়ে পড়ছি? कमली, ভাটিয়া সাহেব চোখ না সরিয়ে ডেকে উঠল, राय साहब का खाना लगाओ। আমি সমস্ত মনের জোর কেন্দ্রীভূত করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ভাটিয়া সাহেবকে বোঝানো দরকার আমি ভয় পাইনি। বললাম, না না, তার দরকার নেই, আমি আমি খাবো না। আবার সেই নিস্তব্ধ হাসি, পানের রসে রাঙানো ঠোঁট বেঁকে গেল তার ছিন্দে। কুকুরের পিঠে হাত চাপড়ে বললেন ভাটিয়া, अरे बोसे पड़ुन राय बाबू, मनसुख भाटियार दावते क्यों खाना ना খেয়ে যায় না? নরিন্দর সাহাও খানা খেয়েছিল, তবে ঘুষ খায়নি। নরেন সাহার কথা বলছেন ভাটিয়া, সুতরাং আমার মনের ভাবও তিনি স্পষ্ট ধরে ফেলেছেন, তাতে সন্দেহ নেই। রায় বাবু, বিনা সোচে সমঝে কোনো কাজ করতে যাবেন না, তাতে अंजाम ভালো হয় না। আপনি আরো 2-4 দিন ভেবে দেখুন, তাতে পরেশানি भी হবে না, नुकसान भी হবে না। কি বলিস, বলো? হ্যাঁ? শেষ কথাটা হিংস্র জন্তুটাকে লক্ষ্য করে। এই বিকট দর্শন দানবের নাম হলো। কুকুরটা ভাটিয়া সাহেবের কথায় সামান্য নড়ে উঠল, তারপর মাথা নোয়ালো। তক্ষুনি অবাক হলাম, কুকুরটার ডান কান ফুটো করে লাগানো রয়েছে একজোড়া সোনার মাকড়ি। চোখ ফিরিয়ে মানসুকের দিকে তাকালাম, একই দৃশ্য, ডান কানে সোনার মাকড়ি। এ কি অদ্ভুত শখ! এমন সময় এক হাত ঘোমটা টানা লাল শাড়ি পরিহিত এক মহিলা ঘরে এলেন। খাবারের প্লেট সাজিয়ে দিলেন সামনের টেবিলে। চেষ্টা করেও তার মুখ দেখতে পেলাম না। এরই নাম কি? কামলি? এর সঙ্গে ভাটিয়ার কি সম্পর্ক? মহিলা জড়সড় ভঙ্গিতে একপাশে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ ইতস্তত করে দেশোয়াজি বাংলা ও হিন্দি মিশিয়ে ভাটিয়াকে প্রশ্ন করলেন তার খানা লাগাবেন কিনা। উত্তরে ভাটিয়া শুধু 3 সেকেন্ড খর দৃষ্টিতে তাকিয়ে রইলেন অবমন্দিটার দিকে। মহিলা ভীষণ ভয় পেয়ে ত্রস্তা কাঠবিড়ালির মতন বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি অনিচ্ছা সত্ত্বেও খাওয়া শুরু করলাম। এই মুহূর্তে ভাটিয়াকে চটালে সমূহ বিপদের সম্ভাবনা। মনসুখ ভাটিয়া লোহার ফাইলটা তুলে নিল। হুলো সঙ্গে সঙ্গে আগের মতন দাঁত খিচিয়ে দাঁড়ালো। মনিবের প্রত্যেকটি ইঙ্গিতের অর্থ যেন তার চেনা। মাঝে মাঝে ভুলোর দাঁতে শান দিয়ে দি। ফাইল ঘষতে ঘষতে বললেন মনসুখ, খতরনাক জায়গা, এখানে জিন্দা থাকতে গেলে লড়তে হয়। আমি খেয়ে চলেছি এবং আর চোখে দুটি প্রাণীকে লক্ষ্য করছি। হুলোর চোখ ধকধক করে চলছে। হঠাৎই অন্দরের একটা জানালার দিকে আমার নজর গেল। রঙির পর্দা সামান্য সরিয়ে জানলায় উঁকি মারল কামলি নামের সেই মহিলা। চুপি চুপি ইশারা করে কিছু একটা যেন বলতে চাইছেন আমাকে।
আমি নিজের আচরণ অসহনীয় সংযমে স্বাভাবিক রাখলাম। কৌতূহল কমেই বাড়ছে। মহিলা কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছেন আমাকে? এমন সময় হাতের কাজ শেষ করে উঠে দাঁড়ালেন ভাটিয়া। বললেন, আপনি বসেন, আমি একটু আসছি। তারপর কুকুর সমেত অন্দরের দিকে রওনা হলেন। জানলার অস্পষ্ট মুখটা চকিতে সরে গেল। কোথাও পেন্ডুলাম ঘুরতে রাত একটা সংকেত বাজল। অর্থাৎ কলিয়ারি এলাকার একটা গভীর রাত। চটপট খাওয়া দাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম। এমন সময় বিদ্যুৎ ছিলিকের মতো ঘরে এসে ঢুকলো কামলি। কাপ, প্লেট, গ্লাস সব গুছিয়ে নিতে নিতে চাপা গলায় বলে উঠলেন, এখান থেকে পালা বাবুজি, নইলে জিন তোকে শেষ করে দিবে। কথাটা বলেই মহিলা যেন ছিটকে বেরিয়ে গেলেন। কিন্তু তার ফাঁকে ঘোমটা সরে গিয়ে এক বিভৎস দৃশ্য আমার চোখের সামনে প্রকাশ পেয়েছে। কামলির মুখের বাঁ দিকটার গাল, গলা, কাঁধ পুরনো ক্ষতের দাগে ভরা। মোটা সাদা সাদা নৃশংস দাগ। মাংস পেশিগুলো সেখানে কুঁচকে ভাঁজ হয়ে গেছে। এ কি কোনো অগ্নিকাণ্ডের ফল? প্রায় পরক্ষণে ঘরে এসে ঢুকলো পুলো। গম্ভীর চোখে তাকিয়ে আমাকে দেখতে লাগলো। চেহারা যেন আরো বড় সড়ো দেখাচ্ছে। চোখের দৃষ্টি যেন নির্ভুলভাবে আমার মনের ভাবনা জরিপ করতে চায়। আমি একটু ভয় পেলাম। মনসুখ ভাটিয়া কোথায়? কুকুরটা হঠাৎ করে কিছু করে বসবে না তো? ভাবছি ভাটিয়া ঘরে এলেই তার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেব। এমন সময় অপ্রত্যাশিতভাবে লোডশেডিং হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা চান্তব গন্ধ ধাক্কা মারল আমার নাকে। একটা খসখস শব্দ শুনতে পেলাম। ঘন অন্ধকারের ভেতর শত খোঁজাখুঁজি করেও হলো জ্বলন্ত চোখ দুটোর কোনো হদিশ পেলাম না। অথচ ওর উপস্থিতি আমি টের পাচ্ছি। একটা অজানা আতঙ্কে আমার শরীর কাঁপতে লাগলো। মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর চাঁদনি রাতের চিৎকারের কথা। রায় সাহাব, ভয় পেলেন নাকি? মনসুখ ভাটিয়া কখন ঘরে এসছেন কে জানে। কি করে আমার মনের কথা টের পেলেন তাও জানি না। অন্ধকারে আমি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছি। মনসুখ ভাটিয়ার স্বর কেমন যেন অস্পষ্ট হয়ে গেছে, হয়তো নেশা করার ফলেই। আমি সদর দরজার অবয়ব আবছা দেখতে পাচ্ছিলাম। সেই দিকে পা বাড়ালাম ইতস্তত করে। মনে হলো যেন পেছন থেকে মনসুখ ভাটিয়া হাসছেন, অথচ হাসির কোনো শব্দ আমি শুনিনি। কোয়ার্টারে ফেরার পথে বার দুয়েক সেই রক্ত জমার চিৎকার শুনেছি। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে একরকম ছুটে গন্তব্যে গিয়ে পৌঁছেছি। তারপর আশ্বস্ত হয়েছি। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কুকুরটার স্বপ্ন দেখলাম। ওটা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পরের দিন সকালে রাস্তায় বেরিয়েই দুঃসংবাদটা শুনতে পেলাম। এম নরেন সাহাকে
কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনটা উদার ডেকে উঠল। নরেন সাহাকে বোধহয় আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। কিছুটা এগিয়ে এক তেরাস্তার মোড়ে দেখি জনাকাল সাঁওতাল দাঁড়িয়ে আছে, সঙ্গে লাল কাপড়, লাল ফতুয়া পরা একটি লোক, মাথায় লাল ফেটটি বাঁধা, মুখে দাড়িগোপের জঙ্গল, কানে ইয়া ইয়া দুটো মাগরি, গলায় জড়িবুটির মালা, কপালে সিঁদুর মাথা, বিড়বিড় করে কিছু মন্ত্র করছে। সাঁওতাল কজন একটু দূরে দাঁড়িয়ে ভক্তি ভরে তার কার্যকলাপ লক্ষ্য করছে। দুটো মুরগির গলা কাটা অবস্থায় ধুলোর উপর পড়ে ছটফট করছে। এদের একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম ম্যানেজার সাহেব উধাও হওয়ার খবরটা ওরা শুনেছে। এইখানে ওরা মুরগি বলি দিয়ে গঙ্গার কাছে মানত করছে, যে জিন এইসব জামাল লোকগুলোকে উধাও করেছে তাকে যেন গঙ্গা শাস্তি দেয়। লাল পোশাক পরা গুণিন মন্ত্র করে পুজোর কাজ সারছে। একটু পরে ওরা চলে গেলে আমি গুণিনের সঙ্গে আলাপ জানালাম। মুরগি দুটো তেরাস্তার সংযোগস্থলে পড়ে রইল। ভাঙা ভাঙা হিন্দিতে বললাম, এই পুজো দিলে জিন চলে যাবে? গুণিন বলল, লা বাবু, যাবে না। জিন যে চালাচ্ছে তাকে খতম করতে হবে। আমি তার কথার অর্থ ঠিক ধরতে পারলাম না। তারপর কি ভেবে মনসুখ ভাটিয়ার কথা জিজ্ঞেস করলাম। দুটো টাকা গুণিনের হাতে দিতেই সে আমাকে একটা ঘষা তামার পয়সা দিল, তার সঙ্গে বাঁধা এক টুকরো শিকড়। বলল, জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না বাবু। একটুখানি চুপ করে থেকে সে আবার মুখ খুলল। বাবু, মনসুখ ভাটিয়া মন্তর জানে। ও আগে সোঁদর বনে বরদার ছিল। ক্রমেই যা জানতে পারলাম তার সারাংশ হচ্ছে, সুন্দরবনের কাঠ চুরি করে জীবিকা নির্বাহ করে স্থানীয় আদিবাসীর এক বিরাট অংশ। নৌকা নিয়ে একদল যখন জঙ্গলে ঢোকে তখন ওদের সঙ্গে একজন গুণিন থাকে, যাকে বলা হয় বারদার। সে কাঠ কাটার এলাকা ঘিরে বান মেরে দেয়, যাতে করে জন্তু জানোয়ার সেই বন্দি দেওয়া এলাকায় ঢুকতে না পারে। পরে চোরা কাঠুরিদের হিংস্র জন্তু জানোয়ারের হাতে প্রাণ হারাবার ভয় থাকে না। এর বিনিময়ে বারদারকে তারা চোরা কাঠের ভাগ দেয়। মনসুখ ভাটিয়া সেখানের একজন বারদারকে খুন করে পালিয়ে আসে। আমার মনে পড়ল ভাটিয়ার গলায় ঝোলানো শুকনো কালো নোকটার কথা। ওর আসল নাম কেউ জানে না, কি করে এখানে এসে পড়ল তাও খুব স্পষ্ট নয়। বারদার হওয়ার আগেও নাকি এখানে স্থানীয় আদিবাসীদের জড়িবুটির ওষুধ দিত। ওকে গুণিন বলে সবাই মানত। ফলে এখানেও আদিবাসীরা ওর আদেশে নড়চড় করতে ভয় করে। তবে আমার কোনো ভয় নেই, ওই তামার পয়সা আর শিকড়ি আমার রক্ষা করবে। জিনের গায়ে দুটোকে ছুঁড়ে মারলেই সে নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে তৎক্ষণাৎ। মনসুখ ভাটিয়ার সম্পর্কে এইসব রোমাঞ্চকর তথ্য শুনে বেশ অবাকই হলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে দু চারটে চেনা মুখের সঙ্গে দেখা হলো। তারা জানালো পুলিশ নরেন সাহার খোঁজ খবর করছে। কোয়ার্টারে ফিরে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে অফিসে বেরিয়ে পড়লাম। বুঝলাম ভাটিয়া সাহেবের কথায় রাজি না হলে আমারও অবস্থা হবে নরেন সাহার মতো। এইরকম আনমনা হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। হঠাৎই একটা চেনা শাড়ি ও ঘোমটা আমার নজরে পড়ল। অফিসে যেতে হলে শনি মঙ্গলবার হাট পেরিয়ে যেতে হয়। আজ মঙ্গলবার হাট বসেছে। সেই হাটেরই এক তরকারিওয়ালার কাছ থেকে কি যেন কিনছেন গতরাত্রে সেই মহিলা।
কামলি, মনসুখ ভাটিয়া সম্পর্কে যত তথ্য জানা সম্ভব সবই আমাকে জানতে হবে, নইলে তার মোকাবেলা আমি করতে পারবো না। সুতরাং চারপাশে একবার নজর বুলিয়ে সোজা গিয়ে দাঁড়ালাম কামলির পাশে। ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে উনি যেন আমার উপস্থিতির টের পেলেন। তরকারির দাম মিটিয়ে হনন করে এগিয়ে চললেন একটা অপেক্ষাকৃত নির্জন অংশের দিকে। দুটো ঝুপসি অশ্বত্থ গাছের আড়ালে দাঁড়িয়ে উনি চাপা গলায় জিজ্ঞেস করলেন, তুই কি চাস বাবু? মনসুখ ভাটিয়া আপনার কি হয়? মারাত। উত্তর শুনে আমি চমকে উঠলাম। ইনি মনসুখ ভাটিয়ার স্ত্রী, অথচ বেশভূষা অত্যন্ত সাধারণ। হঠাৎ দেখলে কেউ ভাটিয়া ঝি ভেবে ভুল করবে। চিন্তা করে দেখলাম চটপট খবর আদায় করতে গেলে নরেন সাহার প্রসঙ্গ তোলা দরকার। সুতরাং তার কথাটাই জিজ্ঞেস করলাম। 1/2 ঘন্টার আড়ালে কমলি ভাটিয়া চমকে উঠলেন। মুখে কাপড় চাপা দিয়ে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, এমন কিছু একটা যে হবে সে মালুম ছিল। কাল রাতে ভুলোর দাঁতে ধার দেওয়ার বহর দেখে বুঝেছি। তবে তবে আমি তোর জন্য ভয় পেয়েছি বাবু। আমি তখন বললাম যে আমারও প্রাণ সংশয়। এই ধরনের ভয়াবহ ঘটনার প্রতিকার করা দরকার, আমি তার সাহায্য চাই। তারপর সাঁওতাল গুনিনের কাছে তার স্বামীর সম্পর্কে যে সব কথা শুনেছি সমস্ত খুলে বললাম। নরেন সাহার নিখোঁজ সংবাদ আর আমার উন্নয়ে নরম হলেন মহিলা। বললেন, বড় লোক হবার আগে আমরা সাঁওতাল গায়ে থাকতাম। তখনও শীতল গুনিনের সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ভালো ছিল, তাকে অনেক কথাই বলেছে। তারপর জানতে পারলাম আর এক ভয়াবহ প্রসঙ্গ। সুন্দরবনে কামলির বাপকে ফোন করেছিল মনসুখ। সে নাকি মেয়ের সঙ্গে এক বাদ বারদারের বিয়ে দিতে চাননি। বারদার বাপকে ফোন করে মেয়ে কামলিকে নিয়ে ভেগে পড়েন মনসুখ। ওর ওপর কম অত্যাচার চালায়নি গত 10 বছর ধরে। তারপর এখানে এসে ক্রমে ক্রমে কয়লার চোরা কারবারে ঢুকে পড়ে। কাঁচা পয়সা হাতে পেয়ে মাথা খারাপ হয়ে যায়। তারপর ওগুলোকে কিনে বসেন এক সাহেবের কাছ থেকে। তারপর নতুন করে শুরু হলো তন্ত্র সাধনা। কামলি বাধা দিতে চেয়েছিলেন এবং তার ফলও হাতে নাতে পেয়েছেন। মুখের বাঁ দিকে কারির চিহ্ন আমি দেখতে পেয়েছি। কে করলো এই সর্বনাশ? ওই কুকুরটা? আমি উত্তেজিত হয়ে জানতে চেয়েছি। না রে বাবু। তবে কি আপনার স্বামী? কিছুক্ষণ চুপ করে থেকে কামলি ভাটিয়া বললেন, তুই জানে। তারপর দ্রুত পায়ে যাওয়ার আগে বলে গেলেন, তুই এখান থেকে পালা বাবুজি। ও জিনকে আটকানোর ক্ষমতা সে আমার নেই। উনি চলে যাবার পরেও বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ওর যাবার আগে কি দুজনে, তার মানে? বেশ চিন্তাকুল অবস্থাতে অফিস পৌঁছালাম। লক্ষ্য করলাম নিখোঁজ নরেন শাহকে নিয়ে কারোরই যেন মাথা ব্যথা নেই। ব্যাপারটা যেন অত্যন্ত স্বাভাবিক। তবে টের পেলাম কুলি মজুদের মধ্যে নতুন করে একটা আতঙ্ক যেন ছায়া ফেলেছে। কামলি ভাটিয়া ও শীতল গুনিনের কথাগুলো ভাবতে ভাবতেই বাড়ি ফিরছিলাম। ওদের কথা যদি সত্যিও হয় তাতে কোনো লাভ নেই। পুলিশ প্রমাণ চাইবে। তাছাড়া এখানকারের পুলিশ ভয়ে হোক আর টাকার লোভেই হোক মনসুখ ভাটিয়া তরফদারি করে। তাহলে আমার এখন কর্তব্য কি? ভাবনায় ডুবেছিলাম বলে কালো অ্যাম্বাসেডার গাড়িটাকে
একেবারে খেয়াল করিনি। গাড়ির স্টিয়ারিংয়ে বসে ভাটিয়া সাহেব, পোশাক গত রাত্রের মতোই, তবে দু চোখে কুটিল সন্দেহ। আমার গা ঘেঁষে গাড়িটাকে দাঁড় করিয়ে তিনি বলে উঠলেন, আসেন রায় বাবু, আসেন, একবার আমার ডেরায় যেতে হবে, একটা মজার জিনিস আপনাকে দেখাবো। হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিলেন তিনি। আমার বুক দূর দূর করে উঠল। সূর্য ডুবে আধার নেমে এসছে। কাঁচা সড়কের উপর দ্বিতীয় কোনো মানুষ নজরে পড়ছে না। জিনের ভয়ে সবাই বুঝি তাড়াতাড়ি আস্তানায় ফিরে গেছে। আসেন রায় সাহেব, আসেন, উঠে আসেন, আসেন। মনসুখের স্বর অধৈর্য হয়ে উঠেছে। পকেটে হাত দিয়ে শীতল বুনিনের ব্রহ্ম কবচটা একবার অনুভব করলাম। তারপর উঠে বসলাম মনসুখ সাহেবের পাশে। উনি গাড়ি ছুটিয়ে দিলেন। জানলা দিয়ে কনকনে ঠান্ডা বাতাস এসে আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিতে লাগলো। ভাটিয়ার মুখে কোনো কথা নেই। শীতল দুটো চোখ মিলে তাকিয়ে রয়েছেন সামনের সড়কের দিকে। তার মুখ থেকে ভেসে আসছে মদের গন্ধ। একটা জিনিস বুঝতে পারলাম, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে লোপাট করার মতলব ভাটিয়ার নেই, কারণ তাতে লোক জানাজানির সম্ভাবনা, এবং পুলিশও হয়তো সরাসরি প্রমাণ পেয়ে আর বিশেষ নিষ্ক্রিয় থাকতে পারবে না। কিন্তু সত্যি কি সে ভরসা আছে? এইরকম এলোমেলো চিন্তা করতে করতেই পৌঁছে গেলাম মনসুখ ভাটিয়ার বাড়িতে। বাড়ির সামনেটা অন্ধকার, শুধু চাঁদের আলো যেইটুকু জোছনা বিছিয়েছে। গাড়ি থামিয়ে আমাকে সঙ্গে করে বাড়িতে ঢুকলেন মনসুখ। ঘড়িতে সময় প্রায় 6:30 গড়িয়ে গেছে। গতকালে ঘরে এসে বসলাম। আজ বাতির বাহার সামান্য কম, কিন্তু তাতেও ভুলোকে আবিষ্কার করতে কোনো ভুল হলো না। একটা চেয়ারের পাশে বসে আমার দিকেই তাকিয়ে আছে। আমি অন্দরের জানলার দিকে একবার নজর চালালাম। কামলি নেই। ভাটিয়া উঠে গিয়ে কোণের একটা টেবিলের তলা থেকে কালো মতন কি একটা জিনিস নিয়ে এলেন। ঠকাস করে আমার সামনের টেবিলের উপর ফেলে দিয়ে বললেন, দেখেন তো রায় সাহেব, চিনতে পারেন কিনা? আমার মাথায় যেন বজ্রপাত হলো। ভাবনা, চিন্তা, বুদ্ধি সব উলট পালট হয়ে গেল। একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো আমার ঠোঁট থেকে। চোখ জোড়া কি ঠিকরে বেরিয়ে আসবে কোটো ছেড়ে। টেবিলের ওপর পড়ে আছে একটা কাটা হাত। কালো রঙের আঙুলগুলো ফোলা ফোলা। তার 3টে আঙুলে পাশাপাশি 3টে পাথর বসানো আংটি, পলা, গোমেদ, নীলা। জ্যোতিষশাস্ত্র নরেন সাহাকে বাঁচাতে পারিনি। আমার মুখে কোনো কথা নেই। মনসুখ ভাটিয়ার হাতটা তুলে নিয়ে ভুলোর দিকে ছুঁড়ে দিলে। কুকুরটা হিংস্র দাঁতের পাটি বের করে ঝাঁপিয়ে পড়ল হাতটার উপর। ওটার দাঁতে নখে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। উফ, সে কি বিভৎস দৃশ্য! ভুলো যখন কষ্ট করে নিয়ে এসেছে, তখন এই হাতটা ওরই পাওনা। কি বলেন রায় বাবু? ও হ্যাঁ, শুনলাম নাকি নরিন্দর সাহাকে পাওয়া যাচ্ছে না, একেবারে লোপাট হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, আমি এক্ষুনি পুলিশে খবর দেবো। লোকে জানুক
নরেন সাহাকে কে খুন করেছে? বিচিত্র হাসিতে ফেটে পড়লেন ভাটিয়া। সে হাসিতে বুক কেঁপে ওঠে, মস্তিষ্কে হিম আতঙ্ক বাসা বাঁধে। এক সময় স্বাভাবিক হয়ে তিনি কঠোর গলায় বললেন, আপনার কোথায় কেউ বিশ্বাস করবে না রায় সাহেব, কারণ ততক্ষণে বউলো এ হাত লোপাট করে দিবে। কথাটা শেষ করে আবার সেই নৃশংস হাসি। নিজেকে ঘোরতর বিপন্ন জেনেও আমি পাগলের মতন ক্ষিপ্ত হয়ে উঠলাম। চিৎকার করে বললাম, মনসুখ ভাটিয়া, তোমার সব খবর আমি জানি। তোমাকে আর ভয় পাই না। তুমি সুন্দরবনের বার্তার ছিলে, সেখানে শ্বশুরকে খুন করেছো, তারপর এইখানে এসে চোরা কারবারে নেবেছো, আর দরকার মতো মানুষ খুন করে বেড়াচ্ছ। শেতল গুনিন আমাকে সব বলেছে। কামলি ভাটিয়ার কাছ থেকেও সব কথা শুনেছি। তারাও তোমার হিসেব আমি শেষ করছি। ঘরের মধ্যে যেন ভূমিকম্প বয়ে গেল। বয়ে এলো অসীম শক্তিশালী এক সাইক্লোন। সবকিছু যেন দুরন্ত গতিতে উলট পালট হয়ে যাচ্ছে। এক অদ্ভুত গর্জন করে উঠলেন মনসুখ ভাটিয়া। সালি বদতমিজ औरत। নরেন সাহার হাতটা আংটি সমেত শেষ করে ফেলেছে ভুলো। উঠে দাঁড়িয়ে সেও একটা চাপা গর্জন করে উঠল। তার চোখ থকথক করে চলছে। আমাকে অবাক করে এক লাফে অন্দরের দিকে চলে গেল মনসুখ। বিদ্যুৎ ঝিলিকের মতো ভুলো তার পিছু নিল। ঘরে আমি একা দাঁড়িয়ে রইলাম, কিংকর্তব্য বিমূঢ়র মতো। ছুটে পালাবো কিনা সেটাও ঠিক বুঝতে পারছি না। এমন সময় ঝড়ের গতিতে ঘরে এসে ঢুকলো কামলি। প্রায় কান্না ভাঙা স্বরে বললেন, বাবু ভাগ যা বাবু, यहाँ से तुम भाग जा बाबू। পাশের কোনো একটা ঘর থেকে বিচিত্র সুরের শব্দ উচ্চারণে বিচিত্র ধ্বনি আমার কানে আসে, সঙ্গে থেকে থেকে হিংস্র গর্জন। দূর থেকে ভেসে আসে ওপেন কাস্ট মাইনিং এর বোম্বিং এর শব্দ। কামলি ছুটিতে উধাও হয়ে গেলেন ঘর থেকে। আমার কানে ভেসে আসে শুধু দুটো কথা, বাবু পালাও। হঠাৎই ঘরের দরজা এসে দাঁড়ালো ভুলো। সে একা, কিন্তু এ কোন ভুলো? আকারে সে প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। চোখের মনিতে জ্বলন্ত ভাবটা নেই, মুখের অভিব্যক্তিতে একটা আশ্চর্য ক্রূর হিংসার ছাপ। তার কান দুটো নড়ছে, সেই সঙ্গে সোনার মাকড়ি জোড়াও। এমন সময় ঘরের সমস্ত আলো নিভে গেল। লোডশেডিং। আমি মুহূর্তের মধ্যে সদর দরজা লক্ষ্য করে ছুটতে শুরু করলাম। পেছন থেকে ভেসে এলো রক্ত বরফ করে দেওয়া এক চিৎকার। সে চিৎকারে প্রতিশোধের আগুন ও উল্লাস যেন ঠিকরে বেড়াচ্ছে। আমি প্রাণপণে ছুটে চলেছি। পলকে বাগান পেরিয়ে সড়কে পা দিলাম। রাস্তা খাঁ খাঁ করছে, চতুর্দিক অন্ধকার। শুধু চাঁদের ফ্যাকাশে আলো দিক নির্ণয় করার একমাত্র সম্বল। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম। পেছনে ফিরে দেখবার সাহস হচ্ছে না। শুধু কানে আসছে ব্লাস্টিংয়ের শব্দ আর ভয়াবহ জন্তুটার অলৌকিক চিৎকার। বেশ কিছুটা পথ ছুটে শরীর ক্লান্ত হয়ে এলো। কোয়ার্টার এখনো অনেক দূরে। বুঝতে পারছি আমি অসীম প্রতিযোগিতায় নাম লিখিয়েছি।
ভারী পায়ে ছুটতে ছুটতে একসময় পেছনে ফিরে তাকালাম। যে দৃশ্য দেখলাম তা বোধহয় কোনোদিনও ভোলার নয়। ভয়ঙ্কর দানবটা মানুষের মতন শুধু দু পায়ে পেছনে ভর দিয়ে ছুটে আসছে অবিশ্বাস্য গতিতে। আমাদের দূরত্ব ক্রমেই কমে আসছে। চাঁদের আলো তো স্পষ্ট দেখতে পাচ্ছি। কুকুরের গলায় ঝুলছে মনসুখ ভাটিয়ার রং বেরঙে পুঁতির মালা। লকেটের নোকটা চোখে পড়ছে না। আমার পা দুটো পাথরের স্তম্ভের মতন বসে গেল রাস্তার উপর। নড়বার এতটুকু ক্ষমতা নেই। প্রচণ্ড কনকনে বাতাস আমি আর অনুভব করতে পারছি না। অদূরে পাথরের ছোট বড় ঢিপি আমারই মতো নিশ্চল। শুধু কতগুলো ঝাঁকড়া গাছের মাথায় এপাশ ওপাশ তুলছে। পৈশাচিক হাসিতে খলখল করে ফেটে পড়ল অতিকায় কালো জন্তুটা। আমার মাথার ভেতর সবকিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি কি সম্মোহিত হয়ে পড়ছি? আর এইসব কি? এইরকম পরিস্থিতিতে পড়েই কি রাতারাতি নিরুদ্দেশ হয়ে গেছে? আমার মনে পড়ল নরেন সাহার কথা, কমলি ভাটিয়ার কথা, শেতল গুনিনের কথা। চীন তোমার কোনো ক্ষতি করতে পারবে না বাবু। একই সঙ্গে পকেটের তামার পয়সা ও শিকড়ের টুকরোটা হাতে ঠেকল। আতঙ্ক ও নৃশংসতার সমুদ্রে ডুবে যেতে যেতে আমি ওই তুচ্ছ বস্তু দুটোকেই আঁকড়ে ধরলাম। বিশ্বাস অবিশ্বাস, যুক্তি অযুক্তি সবকিছুই এখন তালগোল পাকিয়ে গেছে। ভয়ঙ্কর পিশাচটা খুব কাছে এসে পড়েছে। নাকে আসছে একটা জান্তব দুর্গন্ধ ও সেই সঙ্গে কড়া মদের গন্ধ। আর দেরি না করে তামার পয়সা ও শিকড়টা ছুঁড়ে মারলাম অতিকায় কুকুরটার গায়ে, এবং তৎক্ষণাৎ ঘটে গেল এক অলৌকিক ঘটনা। কুকুরটার শরীর ধপ করে আগুনে জ্বলে উঠল। লকলকে সবুজ আগুন। দুপায়ে ধেয়ে আসছিল প্রাণীটা, এখন সশব্দে পড়ে গেল কঠিন রাস্তার উপর। সবুজ আগুনের অপার্থিব লেলিয়ান শিখায় সে ছটপট করতে লাগলো। অবশেষে তার গলা দিয়ে বেরিয়ে এলো এক সুদৃঢ় ভয়ঙ্কর চিৎকার। তারপর অস্পষ্ট খসখসে স্বরে সে মরণ আর্তনাদ করে উঠল। এ যে মনসুখ ভাটিয়ার বিগৃহীত স্বর। আমি আবার ছুটতে শুরু করলাম পাগলের মতো। এই শীতেও আমার শরীর ছটছর করে ঘামছে। পেছন থেকে ভেসে আসছে চাপা অস্ফুট গোঙানি। সবুজ আগুনের শিখা যেন হাজার জীব দিয়ে কালো দানবটাকে চেটে পুটে শেষ করছে। আবার শুনতে পেলাম ব্লাস্টিংয়ের শব্দ। আমি যথাসম্ভব গতি বাড়িয়ে দিলাম। পরের দিন খবর পেলাম মনসুখ ভাটিয়া মারা গেছেন, এবং তার কুকুর হলো কোথাও যেন উধাও হয়ে গেছে। কামলি ভাটিয়ার কথা মনে করে তাদের বাড়িতে গেলাম। লোকে লোকারণ্য। চোখ বুঝে অক্ষত শরীরে শুয়ে আছেন মনসুখ, ঠিক যেন ঘুমিয়ে রয়েছেন। তবে তার গলায় সেই রঙিন মালাটি নেই। কামলি লাজ লজ্জা ত্যাগ করে সকলের চোখের সামনে বুক ভাঙা কান্নায় বারবার আছড়ে পড়ছেন সেই মৃতদেহটার উপর। জটলার মধ্যে হঠাৎ শেতলমণিকে দেখতে পেয়ে তাকে একপাশে ডেকে নিলাম। গতরাতের সমস্ত ঘটনা খুলে বললাম। তারপর রক্ষা কবচের জন্য ধন্যবাদ জানিয়ে 5 টাকা দিলাম তার হাতে।
সে বলল, বাবু, মনসুখ শরীর চালান জানতো, নিজের জানকে ঢুকিয়ে দিত কুকুরের ভেতর। তখন সে কুকুরের চোখ দিয়ে দেখত আর বুড়া কাম করত। ওই রঙিন মালা ও ছিল ওর মন্ত্রের মালা। কোয়ার্টারে ফেরার পথে মনসুখ ভাটিয়ার কথাই ভাবছিলাম। সোনার মাকড়ি দুটো কি ওর সঙ্গে কুকুরের শরীরের যোগসূত্র রক্ষা করত? শরীর চালান করার পর কুকুরটা আয়তনে বেড়ে ওঠার কারণ বোধহয় জন্তুটার শরীরে তখন দুটো আত্মা বাসা বাঁধত, আর মনসুখের অসার দেহ পড়ে থাকত বাড়িতে। কুকুরটা তখন মানুষের আচার আচরণ, বুদ্ধি ও জান্তব হিংসতায় দুই মিশে রাতের আধারে সত্য নিধন করত। তবে কাল রাতের ঘটনা বাস্তব বলে এখনো বিশ্বাস হতে চায় না। শুনছিলেন মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন, অনিশ দেবের লেখা পাশবিক। নিজে তো শুনলেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে আসছি আগামী সপ্তাহে নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। আসতে ভুলবেন না কিন্তু।